This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুমায়ুন কবির প্রথমে তিনি বলেছিলেন যে 17 তারিখ তিনি ইস্তফা দেবেন, 4 লাইনের ইস্তফা কিভাবে দেবেন তিনি জানিয়েছিলেন। তারপর হঠাৎ তার 360 ডিগ্রি ঘুরে যাওয়া, 17 তারিখ ইস্তফা দেওয়ার কথা বলেও পিছিয়ে এলেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। তিনি বললেন যে ভরতপুরবাসী চাইছেন না তিনি পদত্যাগ করুন, এমনটা দাবি করলেন হুমায়ুন। কেন ইস্তফার দিনের কথা ঘটা করে তিনি ঘোষণা করে পিছিয়ে এলেন জনতার ইচ্ছের দোহাই দিয়ে? তবে কি কোনো নতুন সমীকরণ সাজাচ্ছেন তিনি? হুমায়ুনের এই মুহূর্তের এই স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা তুঙ্গে। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে, তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কি নেবেন আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে এমএলএ করব। না, ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি হুমায়ুন কবির তিনি এক এক সময় এক এক রকম কথা বলেছেন, বিভিন্ন সময় তিনি কি কি বলেছেন আমরা একটু শুনবো। কালকে রিজাইন নিয়ে দেবো, কালকে বিধায়ক পদ 17 তারিখে যাব, স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব। যদি উনি নিচে থাকেন, উপরে আমার রুম নাম্বার 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসবো। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আর এই পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। কে কি বলেছেন শোনাবো আপনাদের ব্যাখ্যা। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতের পুতুল উনি, আর আমি এই জন্য হুমায়ুন কবিরের ব্যাপারে আমি প্রতিক্রিয়া দেওয়ার আগে সবসময় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চেয়ে নিই, কেননা এদের বলতেও সময় লাগে না, পাল্টি খেতেও সময় লাগে না, ফলে এই নিয়ে আর নতুন করে মন্তব্য করবো কি। এখন নাকি সে বলেছিল বিধায়ক পদে ইস্তফা দেবে, এখন বলছি ইস্তফা দেবে না। আরে ওর চেয়ে বড় বড় তৃণমূলের নেতারা তৃণমূলের থেকে বিজেপি হয়ে ইস্তফা দেয়নি। ওর চেয়ে বড় নেতা তৃণমূলের, বিজেপির মুকুল রায় তৃণমূল থেকে বিজেপির হয়ে জিতলো, জিতে আবার তৃণমূলে আসলো, ইস্তফা দেয়নি। ফলে আপনি হুমায়ুন কবির জানে যে এগুলোই তৃণমূলে চলে, এগুলোই এ রাজ্যে এখন চলছে। এটা এখন আইনের শাসন নেই। 22 তারিখ নতুন দল তৈরির কথা ঘোষণা করবেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এরই মধ্যে সামনের আগামী দিনের রোড ম্যাপ তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। মিমের সঙ্গে তিনি জোট করবেন, সিপিএমও নাকি জোটে রাজি, এমনটা ভরতপুরের বিধায়কের দাবি। রাজ্যে কত আসনে লড়বেন, মুর্শিদাবাদে কার সঙ্গে তিনি জোট করবেন, এমনটা তিনি নিজেই জানিয়েছেন হুমায়ুন কবির। আমার নতুন দল তো রেডি আছে, 22 তারিখে ওপেন করব এবং ওয়াইসি সাহেবের সঙ্গে জোট করব। আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে, এবং জোট করে কতগুলো সিটে লড়বেন ভেবেছেন? আমি তো টোটাল টার্গেট 135, তার মধ্যে ওয়াইসি সাহেব কতটুকু সিট ডিমান্ড করে দেখতে হবে। মানে ওই 135-এর মধ্যে 2 জনের শেয়ার হবে? হ্যাঁ, 2 জন, মানে ওদের ম্যাক্সিমাম সিট তো ওদের ছাড়বো না আমি। ওনারা বিহারে কটা সিটে লড়েছিল, 5টা পেয়েছে, তা আমি মুর্শিদাবাদ দিয়েই ধরছি। ধরুন মুর্শিদাবাদে যদি সঠিকভাবে জোট করতে হয়, আমার সঙ্গে সিপিএমও রাজি আছে জোট করতে। সিপিএম, আইএসএফ এদেরকে হয়তো 4টে সিট ছাড়লাম, 0 আছে তো, কংগ্রেসও 0 আছে, কংগ্রেসকে 10টা ছাড়লাম, যেহেতু অধীর চৌধুরীর একটা মাস ভ্যালু আছে মুর্শিদাবাদে, ও যদি এগ্রি হয় তাহলে ওকে 10টা ছাড়লাম, 10 আর 4 14, আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়বো, আমি 6টায় লড়বো। একইভাবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কুচবিহার, একদম মেকলিগঞ্জ থেকে শুরু করব কাকদ্বীপ পর্যন্ত, বীরভূম, কোনো জেলা বাদ যাবে না আমাদের দলের প্রার্থী। শিডিউল কাস্ট সিট যেটা রিজার্ভ আছে, এই যে খড়গ্রাম, বড়ুয়া, নবগ্রাম, এসব সিটেও প্রার্থী দেবো। এরা ভেবে না যে আমি শুধু মুসলিমের পার্টি বানাচ্ছি, এদের একদম রাজনৈতিকভাবে এদেরকে ফিনিশ করাই হচ্ছে আমার কাজ।
আর আপনি বললেন কংগ্রেস যদি রাজি না হয় সেক্ষেত্রে কংগ্রেস জিরো আছে, আবার জিরো থাকবে। কে কার সঙ্গে জোট বাঁধবে তা নিয়ে বিজেপির মাথা ব্যথা নেই, তবে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবেন না। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি নিয়ে মন্তব্য করেছেন ঠিক এইভাবেই সুকান্ত মজুমদার। কে কার দলে যাবেন, কে কার জোট করবেন তা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মূল বিষয় হচ্ছে বাবরের নামে মসজিদ বাংলার মানুষ মেনে নেবেন না। মসজিদ বানাও, নিজের নামে রাখো, নিজের বাপের নামে রাখো, কোনো অসুবিধা নেই, বা অন্য কোনো মহাপুরুষের নামে রাখো, ইসলামিক মহাপুরুষের নামে রাখো। এপিজে আব্দুল কালামের নামে তো হতে পারে মসজিদ, সেটা তো বানানোর চেষ্টা করো না তোমরা। করতেই পারে, আসাদুদ্দিন আছে তো বসেই আছে, বিহারে নির্বাচন করেছে, বিহারে নির্বাচন করে বিজেপি পার্টির উপকার করে দিয়েছে, বিজেপি পার্টির হাত শক্ত করে দিয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করে দিয়েছে। এটা আসাদুদ্দিন ওয়াইসি করে, তাকে তাই ভোট কাটুয়া বলা হয়। ভারতবর্ষে তার পরিচয় ভোট কাটুয়া, এবং তার পাশাপাশি বলা হয় বিজেপি ফান্ডেড ভোট কাটুয়া। আপনাদেরও অফার দিয়েছে, হুমায়ুন কবির বলেছেন যে তার প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমার সাথে আসুন, একসাথে ভোট করতে আমাদের অফার। আমার সর্বভারতীয় নেতৃত্ব আছে, প্রদেশ নেতৃত্ব আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তো দায়িত্বে নেই এখন। হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দানের পাহাড়। মসজিদের জন্য 11টি বাক্সে টাকা জমা পড়ে, তার মধ্যে 7টি বাক্সের টাকা গোনা হয়ে গিয়েছে। 7টি বাক্সের টাকার পরিমাণ 37 লক্ষ টাকা। এখনও 4টি বাক্সের টাকা গোনা বাকি আছে। গতকাল টাকা গুনতে মেশিন আনা হয়েছিল। ফেসবুক লাইভে হুমায়ুন কবির বলেছিলেন যে শুধু কিউআর কোড স্ক্যান করেই নাকি 93 লক্ষ টাকা মানুষ পাঠিয়েছেন। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত টাকা গোনার কি আপডেট? 93 লক্ষ টাকার কথা হুমায়ুন নিজেই জানিয়েছেন কিউআর স্ক্যান করে। এখনো পর্যন্ত 7টি বাক্স গোনা হয়েছে, 37 লক্ষ। মোট কত লক্ষ টাকার হিসেব পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হুমায়ুন কবির যে 11টি দানপত্র ছিল, যে দান বাক্স, সেই দান বাক্সের মধ্যে 7টি টাকা এখনো পর্যন্ত গোনা হয়েছে। 30 জন লোক কিন্তু ছিলেন যারা মুসলিম ধর্মগুরু ছিলেন, তারা কিন্তু এই টাকা গোনার কাজ করছিলেন গতকাল সন্ধ্যা থেকে প্রায় রাত্রি 12টা পর্যন্ত, এবং সেখানে এখনো পর্যন্ত 7টি বাক্স গোনা হচ্ছে। 7টি বাক্সতেই 37 লক্ষ টাকা পাওয়া গেছে, এবং এখনো 4টি বাক্স বাকি আছে। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে 93 লক্ষ টাকা যেটা বলছিলে, সেটা কিন্তু হিসেব ছিল গতকাল দুপুর পর্যন্ত। তারপর কিন্তু প্রায় সেটা 1 কোটির কাছাকাছি চলে গেছে, 1 কোটি ছাড়িয়ে গেছে বলে এমনটাই খবর সূত্রে। তবে এখনো মনে করা হচ্ছে আরো যে দান বাক্স রয়েছে, সেই দান বাক্স কিন্তু এখনো কিন্তু মসজিদ চত্বর যেখানে শিলান্যাস হয়েছে সেখানে রাখা রয়েছে। আরো কয়েক লক্ষ টাকা আসার সম্ভাবনা রয়েছে। 4টি বাক্সে এখনো 12 থেকে 14 লক্ষ টাকা হবে বলে অনুমান তাদের। তবে যে টাকার পাহাড় বলা যেতে পারে এক কথায়, যে মসজিদের জন্য, বাবরি মসজিদের শিলান্যাসের পর যে বাবরি মসজিদ নির্মাণের জন্য যেভাবে দান আসছে, কেউ ইট নিয়ে আসছে, কেউ বা সিমেন্ট, এবং তার পাশাপাশি যে টাকা যেটা প্রয়োজন সেটাও কিন্তু দিচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক।